স্যার আপনিও তো জানেন যে এটা জোর করে করানো হয়েছে। সেটা তো প্রমাণ করতে হবে মনোহর। এটা আইনের দস্তাবেজ। আইনের দস্তাবেজ মানে এতে এখানে লেখা আছে যে গীতা নিজের ইচ্ছে পারভেজের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে। লালা গ্যাংয়ের উকিল এই দস্তাবেজকে কোর্টে পেশ করবে। এরপর তারও ইনভেস্টিগেশন হবে যে এই আঙুলের ছাপ আদৌ গীতা দেবীর না অন্য কারুর। এটা মিথ্যে। আমি কারোর সাথে কোনো সম্পর্ক তৈরি করিনি। ওরা আমাকে তুলে নিয়ে গেছিল। তোমার কি মনে আছে এসব তোমাকে দিয়ে কখন করিয়েছিল? তা প্রায় 4 মাস আগে। ওরা আমাকে ভয় দেখিয়ে আমার আঙুলের ছাপ নাই এখানে। নুসরতকে নামা। বাঁ হাতের আঙুলটা দে। দে। এইখানটা লাগা। শহরে যা, নিজের লোকেদের বল যে কোনো ম্যাজিস্ট্রেটকে দিয়ে রেজিস্ট্রি করাতে। এটা জোর করে নেওয়া আঙুলের ছাপ ইন্সপেক্টর। আর এটা স্বাভাবিক ব্যাপার যে ডাকাতরা এরকম করেছিল যদি কোনোদিনও ধরা পড়ে যায় যাতে এটা দেখাতে পারে। আর সেটাই ওরা করেছে। এই ডকুমেন্টটা জালি। মনোহর, এতে কোনো সন্দেহ নেই যে ডাকাতের উদ্দেশ্য ভালো ছিল না, কিন্তু এই ডকুমেন্টটা আসল, রেজিস্টার্ড। কোর্টে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। কিন্তু ওরা এইভাবে কিভাবে বলতে পারে? আমাদের কাছে কমপ্লেনের কপি আছে যেখানে লেখা আছে যে গীতাকে অপহরণ করা হয়েছে। এই দস্তাবেজে যে আঙুলের ছাপ রয়েছে সেটা পেশ করার পর যদি এটা প্রমাণ হয় যে এই আঙুলের ছাপ সত্যিই গীতা দেবীর, তবে আপনাদের কমপ্লেন্ট এই দস্তাবেজের সামনে একটু কমজোরি হয়ে যাবে। স্যার যখনই দুজন পার্টির মধ্যে কন্ট্রাক্ট হয় আর সেটাকে স্ট্যাম্প পেপারে লেখা হয় তখন উভয় পার্টিরই পরিচয়পত্র মানে আইডেন্টিফিকেশন পেপারসের কপিও স্ট্যাম্প পেপারের সাথে অ্যাটাচ করা হয়। এখানে তো স্যার দুজনেরই নেই, পারভেজেরও নেই, গীতা সোলাঙ্কেরও নেই। আর যখন গীতার অপহরণ হয়েছিল তখন গীতা চপ্পলও পড়েছিল না, তো পরিচয়পত্র কোথা থেকে আসবে? ইন্সপেক্টর স্যার, এই ডকুমেন্ট জালি, নকল, এর কোনো মূল্য নেই। ওরা নিশ্চয়ই কোর্টে এটা পেশ করবে, কিন্তু কোর্ট খারিজ করে দেবে পাক্কা। মনোহর আর রমেশ মিলে এই দরখাস্তটা খারিজ তো করে দিয়েছিল, কিন্তু গীতার জীবনে কষ্ট কম হওয়ার কোনো নামই নিচ্ছিল না। গীতার গর্ভের সন্তানটি অ্যাবর্শন করার স্টেজে এখন আর ছিল না, আর গ্রামের ফিসফাস এবার পঞ্চায়েত পর্যন্ত পৌঁছে গেছে। জয় শ্রীকৃষ্ণ কাকা। জয় শ্রীকৃষ্ণ। তোমাকে আর পুরুষোত্তম কাকাকে পঞ্চায়েত অফিসে ডাকছে এক্ষুনি? এখনই। কেন বলো তো? কিছু তো আছে, ওখানে গেলেই বুঝতে পারবে প্রধানবাবু কেন ডাকছে। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি চলো। হ্যাঁ। দেখো, এখানে আমি সবার সাথে কথা বলেছি, আর ডাক্তারদের এটাই বক্তব্য যে গর্ভপাতের যে সময়সীমা আছে মেডিকেল এবং আইন অনুযায়ী সেটা পার হয়ে গেছে। এবার আমাদের এখানকার কোর্টে অ্যাপিল করতে হবে, তারপর দেখা যাক কোর্ট কি ডিসাইড করে। কিন্তু মনোহর ভাই, আমরা দুজনেই এই বাচ্চাটা চাই না। আপনিও জানেন এই বাচ্চাটা কি করে এসছে, আর আমরা এই বাচ্চাটা রাখবো কি রাখবো না, আমরা ছাড়া এটা আর কে সিদ্ধান্ত নিতে পারে? দেখো রমেশ, তুমি বুঝতে পারছো না। যদি এটা 2-1 সপ্তাহের কথা হতো তাহলে কোনো কথাই ছিল না। যখন এতগুলো সপ্তাহ পেরিয়ে গেছে, তাই ডাক্তারদের বক্তব্য এটাই, গর্ভপাত করালে মায়ের জীবন নিয়ে টানাটানি হতে পারে। দেবী মায়ের অভিশাপ গ্রামের সকলে কেন ভুগবে? মুকেশ, রমেশকে বুঝিয়ে দে, গীতা এই গ্রামে থাকতে পারবে না, ও নষ্ট হয়ে গেছে। নষ্ট? কি করে কথা বলছেন কাকা? কি করে নষ্ট হবে গীতা? আর প্রধানবাবু, দেবীমা কেন গীতার উপরে রেখে থাকবেন? ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, ওকে রেপ করা হয়েছে, এতে ওর দোষটা চুপ কোথায়? কর তুই। আমরা তোর ভাষণ শুনতে চাই না। তোকে এখানে প্রশ্ন উত্তর করার জন্য ডাকা হয়নি, কথা শুনতে ডাকা হয়েছে। পঞ্চায়েতের কথা, আর পঞ্চায়েতের কথা হলো যে গীতাকে এই গ্রাম ছাড়তে হবে। যদি সেখানে তার বাবা মা, স্বামী, ভাই, আত্মীয় স্বজন কেউ যদি তার সাথে থাকে, তাদেরকেও তাড়িয়ে দেওয়া হবে। আর কিচ্ছু শুনতে চাই না। রমেশকে বোঝা ও যেন গীতাকে ছেড়ে দেয়। কিন্তু প্রধানবাবু,
যদি তুই আমাদের কথা না শুনিস তাহলে গ্রাম থেকে তোদের সবাইকে তাড়িয়ে দেব। তুমি হাল ছিল না গীতা, এই বাচ্চাটাকে আমরা নষ্ট করেই ছাড়বো। কি করে বোঝাবো তোমায়? এক এক দিন করে যেন বেড়েই চলেছে, আরো আরো ঝামেলা বেড়ে গেল বল। মনোহর দাদা বলেছে কোথাও না কোথাও থেকে সাহায্য নিশ্চয়ই পাবো। আমার উপর ভরসা করো তো। আমি কবে থেকে বলছি, গীতা যদি বাড়িতে ফিরে আসে তো আমাদের পক্ষে সেটা মোটেই ভালো হবে না। এবার নাও, ঠেলা সামলাও। তাহলে কোথায় যাবে ও? ওই জানোয়ারগুলোর সঙ্গে থাকতো? আর ওর কপালে যেটা লেখা থাকবে সেটাই তো হবে নাকি? ওর কপালে বেঁচে ফিরে আসা ছিল, তাই হয়েছে। আর আমাদের কপালেও এই বয়সে আমাদের গা ছাড়তে হবে লেখা আছে, তার উপর দেবী মায়ের অভিশাপ। না, তুমি 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 বুঝতে পারছো না কেন ভাগীরথী? চল ভাই, খুব ভালো কাজ করেছিস। আরে এইরকম মুখ বেজার করে আছিস কেন? 7 মাস ধরে গীতার উপর গণধর্ষণ করে চলা 6 ডাকাতের মধ্যে 4 জনের জামিন হয়ে গেল, আর 2 জন পুলিশ হেফাজতে রয়ে গেল। অন্যদিকে গীতার না চাওয়া সন্তানটিকে নষ্ট করে দেওয়ার লড়াই শুরু হলো। আমার ক্লায়েন্ট গীতা সোলাঙ্কি এই বাচ্চা রাখতে চায় না। এটা তার ইচ্ছার বিরুদ্ধে তার গর্ভে বেড়ে উঠছে। একে বন্দি করে রাখা হয়েছে এবং এর বারবার রেপ করা হয়েছে। গর্ভ 22 সপ্তাহ হয়ে গেছে। আগে হ্যাঁ স্যার, এই বাচ্চা রেপ থেকে কনসিভ হয়েছে। যদি এই বাচ্চা জন্ম নেয় তাহলে গীতা ওকে আদর করতে পারবে না। গীতা হয়তো ঘৃণা করবে না, কিন্তু নিজেরও তো মনে করবে না, কেননা এই বাচ্চা ওকে বারবার ওই 7 মাসের কথা মনে করাবে যেখানে উনি জীবন্ত লাশ হিসাবে বেঁচেছিলেন। এই কোর্ট মানছে যে গীতা সোলাঙ্কির সঙ্গে একটা নারকীয় জুলুম হয়েছে, কিন্তু এই অ্যাবর্শন করার সিদ্ধান্ত শুধু মেডিকেল ওপিনিয়নের পক্ষেই করা হবে। আমি সিভিল হসপিটালে ইমিডিয়েটলি মেডিকেল এক্সামিনেশনের রেকমেন্ডেশন দিচ্ছি। এই কোর্ট অ্যাবর্শনের সিদ্ধান্ত তাদের ওপিনিয়ন অনুযায়ী নেবে। গীতা সোলাঙ্কি, গীতার অবস্থা দেখে পঞ্চায়েত কিছুই বলছে না, কিন্তু ওরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। গীতা আমাদের পাড়া তো বটেই, গাঁয়েতেও থাকতে পারবে না। বাবা, আপনি প্রধানকে একবার বোঝান। উনি তো সবই জানেন গীতার উপর দিয়ে কি গেছে। প্রধানকে যদি আমি বলিও আর উনি যদি মেনেও নেন, তাতেও উনি কিচ্ছু করতে পারবেন না। গাঁয়ের কোনো মানুষই কিচ্ছু করতে পারবে না। গ্রামবাসী কেন মানবে না বাবা? যদি পঞ্চায়েত আর প্রধান গ্রামবাসীদের বলে গীতা গ্রামেরই মেয়ে, গীতার সাথে যা হয়েছে ভুল হয়েছে, আমরা সবাই মিলে গীতাকে আবার আগের জীবন ফিরিয়ে দিতে চাই, তাহলে গ্রামবাসীরা কেন মানবে না? আর বাবা, গ্রামের প্রত্যেক বাড়িতেই একজন করে মেয়ে আছে। এই গাঁয়ে দেবীমা একজনই আছে, তাকে কে বোঝাবে? তার অভিশাপের হাত থেকে কে বাঁচাবে? আরে বাবা, এসব দেবীমার প্রকোপ অভিশাপ এসব কিচ্ছু হয় না। এরা সবাই আমাদেরকে ভয় পাওয়াচ্ছে দেবীমার নাম করে। কেউ তো গিয়ে বলুক পঞ্চায়েতে যে আমার গীতার ভুলটা কোথায়। 7 মাস ধরে আলাদা আলাদা লোকের সাথে রাত কাটিয়েছ। আরে বাবা, আমার গীতা নিজের মসজিদে ওদের সাথে সম্পর্ক করেনি। আমার গীতাকে ধর্ষণ করা হয়েছিল, ধর্ষণ। আর সম্পর্ক আর ধর্ষণের মধ্যে সেই পার্থক্যই হয় যে পার্থক্যটা আছে মানুষ আর জানোয়ারের মধ্যে। এসব কথা ভাবতে বলতে খুব ভালো লাগে, হ্যাঁ, কিন্তু জীবনে বাঁচতে গেলে ওই বলে আর ভেবে কোনো লাভ হয় না বাবা। বাঁচতে গেলে সমাজের প্রয়োজন আছে বাবা, মানুষের মতামত দরকার। একলা একলা কেউ বেঁচে থাকতে পারে না। খুব বড় বড় লোক আছে এখানে রমেশ কুমার, তুমি তোমার বাবাকে বোঝাও না। হয়তো এই গ্রামের থেকে তোমাদের গ্রামের লোকেরা অনেক বেশি বুঝদার। এখানেও ব্যাপারটা সুবিধের নয় রমেশ। তুই আর তোর বউ এখানে চলে এলে। গীতা, হয়তো আমার স্ত্রীর নাম গীতা তুমি ভুলে গেছো। তুইও একটা কথা ভুলে গেছিস বাবা, যা আমি তোকে বলেছিলাম তুই যখন এখানে এসেছিলি। ছেড়ে দে গীতাকে, কেউ ওকে আপন করে নেবে না, না ওখানে না এখানে। তোর আর তোর বাচ্চার জন্য এখানে জায়গা আছে, কিন্তু ওর জন্য নয়। এই জন্য তোকে বলছি বাবা, ওকে ছেড়ে দে। কেটে দিয়েছে, যখন সমাজ ওর সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেবে তখন ও বুঝতে পারবে যে গীতাকে ওর ছেড়ে দেওয়া উচিত ছিল।
মেডিকেল রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে অ্যাবর্শন করা যাবে না। অ্যাবর্শন করলে মায়ের জীবনহানির সম্ভাবনা আছে। যদি এই বাচ্চাটাকে মার ইচ্ছার বিরুদ্ধে পৃথিবীতে আনা হয় তাহলে এর দায়িত্ব কে নেবে? মা তো নেবে না, কারণ তাকে রেপ করা হয়েছিল। আর গীতা বারবার অ্যাবর্শনের জন্য অনুমতি চেয়েছিল। মেডিকেল কাউন্সিল অ্যাবর্শনের ব্যাপারে ছাড়পত্র দিতে পরিষ্কার মানা করেছে, কিন্তু আপনি নতুন গ্রাউন্ডে রিঅ্যাপিল করতে পারেন যে এই বাচ্চার দায়িত্ব কে নেবেন। এটা একটা ভ্যালিড আর্গুমেন্ট। প্রধান বাবু, আমার মেয়ে খুব খারাপ সময় কাটিয়ে এসেছে। আপনার কাছে তো কিছু লুকোতে পারি না। আমি আমাদের বাড়িতে ওকে চুপচাপ লুকিয়ে রাখবো, কিন্তু এই গ্রাম থেকে বের করে দেবেন না। আমি তোমাদের পায়ে মীনা দেবী, পড়ছি। তুমি গীতাকে গ্রামবাসীর নজর থেকে সরিয়ে রাখবে, তাহলে কি দেবী মায়ের নজর থেকেও লুকিয়ে রাখতে পারবে? আচ্ছা, তুমি আগে আমাকে বলো যে তুমি দেবী মাকে মানো কিনা। নিশ্চয়ই মানি, আমি দিব্যি করে বলছি। কিন্তু এটাও জানি আমি দেবী মায়ের মন না, মায়ের থেকেও অনেক বড়। আর আমার দেবী মা আমার মেয়েকে দোষী মানবে না, এই বিশ্বাস আছে আমার। প্রধানবাবু, দেবী মার কাছে ক্ষমা চাওয়ার জন্য যা যা করতে হবে আমরা সমস্ত করতে রাজি। দেবী মায়ের সামনে ক্ষমা চাইলে হবে না, প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্তের কথা বলতে হবে। বোমচা মহারাজকে জানাতে হবে। আমি বোমচা মহারাজের সাথে কথা বলেছি। আরে এমনিতেই গ্রামে এত ঝামেলা, আবার একটা নতুন ঝামেলা মাথায় নাও। আমার মেয়ে কোথায় যাবে এখন? ওর স্বামী ওর সাথে আছে, ওর দুটো ছোট ছোট বাচ্চা আছে। আর ও যে পেটে পা বয়ে বেড়াচ্ছে, সেটার কি হবে? ওই বাচ্চা যদি জন্ম নেয় না, তাহলে সারা গায়ে অভিশাপ লেগে যাবে। গীতা তো নিজেই ওই বাচ্চাটাকে চায় না। ও তো কোর্টে কেসও লড়ছে ওই বাচ্চাটাকে নষ্ট করার জন্য। আর আমার বিশ্বাস যে কোর্ট ওকে সমর্থন করবে। এই গ্রামের কোর্ট, এই পঞ্চায়েত, আর পঞ্চায়েতের সিদ্ধান্ত এই হলো যে গীতাকে গ্রাম ছাড়তেই হবে। তো তোমরা যখন এত করে আমাকে বলছো, তো চলো আমি বোমচা মহারাজের সঙ্গে কথা বলবো। খুব উপকার হবে। কিন্তু ওনার কথাও আমাদের সিদ্ধান্ত থেকে আলাদা হবে না, বেশি আশা রেখো না। এই জন্য গীতাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবার ব্যবস্থা করো। আমরা হাইকোর্ট, উচ্চ আদালতে অ্যাপিল করব। কিন্তু এসব করতে কত সময় যাবে বলুন? আপনি তো বুঝতেই পারছেন, পেটে বাচ্চা ওর। হ্যাঁ রমেশ, অনেকটা সময় নষ্ট হচ্ছে। আমি কালই পিটিশন ফাইল করব, আর সমস্ত আর্জেন্সি পিটিশনে বলে দেব, আর খুব তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করব। গীতা, আমার মনে হয় না যে কোনো কোর্ট এত তাড়াতাড়ি তারিখ দেবে। আমাকে ক্ষমা করো রমেশ, এই যা কিছু হয়েছে ওতে তোমার ভুল কোথায়? আমার দোষ এটাই যে আমি কিছু করতে পারিনি। আমি নিজেকে শেষ করে ফেলার সাহস জোগাতে পারিনি। এরকম কথা আর কোনো দিন বলবে না তুমি। তুমি জানো, তুমি যখন ছিলে না, 7 মাস সারা দিন রাত ধরে আমি একটাই কথা ভাবতাম, আমার গীতা বেঁচে আছে, আমার গীতা বেঁচে আছে। আর দেখলাম আমার গীতা বেঁচে আছে, ব্যাস। এখন শুধু আমাদের একটাই কথা ভাবতে হবে, আমরা বিচার পাবো। আর তুমি দেখো, একদিন আমাদের বিচার আমরা পাবোই। আমি ফিরে আসাতে তুমি কোন সুখে আছো? কাজকর্ম কিছুই নেই, আমার এই অবস্থা। এখন আমি মায়ের কাছে শুধু এই কামনাই করি যে সেই বাচ্চাটাকে নিয়ে যাও, নিয়ে যাও তোমার কাছে। একটা কথা বলবো গীতা, এই সব কিছুর পেছনে তোমার যেমন কিছু ভুল নেই, ওই বাচ্চাটারও কোনো ভুল নেই। এই বাচ্চাটাকে এই পৃথিবীতে আনা এত খারাপ হবে, এতটাই খারাপ হবে যে আমি তো ওকে ছুতেও পারবো না, দেখতেও পাবো না। ওই বেচারা বাচ্চাটা কি জানতো যে ওইভাবেই এই পৃথিবীতে আসতে চলেছে?
তুমি জানতে যে তোমার সঙ্গে এসব হবে? তোমাকে কেউ ডাকতে আসবে, তুমি যাবে, আর তারপর তুমি জালে আটকা পড়ে যাবে। তোমরা দুজনে একই, দুজনের কারো দোষ নেই। তোমরা দুজনেই নিয়তির পুতুল। যেতে দাও মানে? যেতে দাও মানে যেতে দাও, বিশেষ করে গীতাকে এখান থেকে যেন চলে যায়, যেখানে খুশি সেখানে চলে যাক। ওর ভাগ্যটাকে ও কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, দেখো, তুমি ওর হয়ে বেশি বাজে কথা বলার চেষ্টা করো না, সমস্যাটা বোঝার চেষ্টা করো। কোনো বাপ নিজের মেয়ের সম্পর্কে এসব কথা বলে না, তাও আবার এইরকম অবস্থায়। হ্যাঁ, ওর জন্যই তো আমাদের সারা গ্রামে কেমন সমস্যা পোহাতে হচ্ছে। আর ওর কথা ভাবতে গেলে না আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। ওকে বলো রমেশের সাথে কোথাও চলে যাক, অথবা একাই চলে যাক। ওর ওই পেটের মধ্যে অমানুষ বাচ্চা নিয়ে ঘোরার থেকে যেখানে খুশি চলে যাক। দীপেশ আর বীরেন তারা দুজনে অপয়া। হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, এটা ছাড়া আমাদের আর কি উপায় আছে বলতে পারো? কথাই তো তুমি তেমন বলছো। আরে 3টে জীবন জুড়ে আছে ওর সঙ্গে, আর এখন বোধহয় এই 4 নম্বর। কোথায় যাবে ওরা? হ্যাঁ, কি করে এরা জীবন কাটাবে? নিজেদের কথা এবার একটু ভাবো। তুমি ভালোভাবে থাকতে চাও নাকি চাও না? এই বুড়ো বয়সে আমরা হাত ধরে ধরে কোথায় পালিয়ে পালিয়ে বেড়াবো? হ্যাঁ, দেখো, একটা কথা মন দিয়ে শোনো। হয় গীতা নিজের সমস্যাটা নিজেই ভুগবে, আর তা না হলে আমরা সবাই সেই সমস্যায় ভুগবো। দুটোর মধ্যে তুমি একটা রাস্তা বেছে নাও, ব্যাস। দেখ মা, দেবী মায়ের খবর আমি গ্রাম প্রধানকে দিয়েছি। বল তোরা কি চাস? দেবী মায়ের অভিশাপ এই গায়ে পড়ুক, যদি তোদের মেয়ের ছায়া এই গায়ে পড়ে। আমার মেয়ে গর্ভবতী, কোথায় যাবে বেচারি? গর্ভবতী নয়, পাপ করেছে, শয়তানকে পালন করছে সে। দেবী মা শেষ করবে ওকে, আর সঙ্গে পূর্বে পুরো গ্রাম। এটা মেনে নিবি? এটা কি করে মেনে নেব মহারাজ? আমরা আপনার সিদ্ধান্ত এদেরকে শুনিয়ে দিয়েছিলাম। এটাই দেবী মায়ের সিদ্ধান্ত ভেবে নে। তোরা স্বার্থপর হোস না, নিজের সন্তানের জন্য সব সন্তানকে মারিস না। ও নষ্ট হয়ে গেছে, দূরে থাক ওর থেকে। সবার ভালো হবে এতে। ওকে ওর ভাগ্যের উপর ছেড়ে দে। এরকম করে কি করে ছেড়ে দেবো? আরে ও তো আমার বোন। আমার মুখের উপর কথা বলবি না। আমি ঠান্ডা ভাবে কথা বলছি তোদের সঙ্গে, প্রয়োজন নেই আমার, তাও বোঝাচ্ছি। যদিও বাচ্চাটা কাউকে দিয়েও দেয় তাহলে ওর পাপটা কমবে না। ওর গর্ভ নষ্ট, ওর শরীর, ওর আত্মা নোংরা। যদি ও কাছেও আসে তাহলে গ্রামের সঙ্গে সঙ্গে আত্মীয়রাও মরবে। নতুন মেডিকেল রিপোর্টে ওই কথাই বলা হয়েছে যে এখন আর অ্যাবর্শন করা সম্ভব নয়। গর্ভ 25 সপ্তাহ পেরিয়ে গিয়েছে। গত অ্যাপিলের সময় 22 সপ্তাহ ছিল। আমার ক্লায়েন্ট রেপের জন্য প্রেগনেন্ট হয়েছিল। একে তার ধর্ষণকারীরা বন্দি করে রেখেছিল। এখানে তো এর কোনো ভুল নেই। তাহলে একে সাজা কেন মিলর্ড? 22 সপ্তাহটা খুব রিস্কি উকিল বাবু। যদি সেই সময় আপনার ক্লায়েন্ট গীতা সোলাঙ্কি অ্যাবর্শন করাতো তাহলে প্রাণের ঝুঁকি থাকতো। আর এখন এই বিপদের পরিমাণ 99%। ভারতবর্ষের কোনো কোর্ট এই স্টেজে অ্যাবর্শন অ্যালাউ করবে না। অপহরণ, তারপর লাগাতার 6 জনের দ্বারা গ্যাংরেপ, লাগাতার 7 মাস ধরে গ্যাংরেপ, আর তার ফলে এই প্রেগন্যান্সি। আমার ক্লায়েন্ট সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। যখন সে ডাকাতদের কাছে বন্দী ছিল আমাদের অ্যাডমিনিস্ট্রেশন তার জন্য কিচ্ছু করেনি। আর যখন সে ডাকাতদের কয়েদ থেকে নিজে পালিয়ে এলো তখনও তার জন্য আমাদের আইন কিচ্ছু করতে পারছে না। এই অবস্থায় যদি উনি ওনার বাচ্চাকে জন্ম দেন, ওনার বেঁচে থাকা দুষ্কর হয়ে উঠবে। এই বাচ্চাটা 24 ঘন্টা ওই 7 মাসের ভয়ঙ্কর কথাটা মনে করাবে। এটা খুব অন্যায় হবে স্যার। এই জন্য আদালতের কাছে আমার বিনীত অনুরোধ যে আমার ক্লায়েন্টের গর্ভপাতের আর্জি স্বীকার করা হোক। এই কোর্ট আপনার ক্লায়েন্ট গীতা সোলাঙ্কির ব্যাপারে সম্পূর্ণভাবে সহানুভূতিশীল, কিন্তু অ্যাবর্শন এই সময় আর সম্ভব নয়। তাই আপনার ক্লায়েন্ট গীতা সোলাঙ্কিকে ওই বাচ্চাটিকে জন্ম দিতেই হবে। জন্মানোর পরেই বাচ্চাটির দায়িত্ব রাজ্য সরকারের হবে। বাচ্চাটিকে
চাইল্ড কেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হবে। কোর্ট এই আদেশ দিচ্ছে যে যতদিন না গীতা সোলাঙ্কি এই বাচ্চার জন্ম দিচ্ছেন ততদিন ওনার দেখভালের সমস্ত দায়িত্ব প্রশাসন পালন করবে। আমি যদি তোকে এখানে কাজ নিই না তো এই পঞ্চায়েত আমাকেও বের করে দেবে। না না ভাই, আমাকে মাফ করে দে। খুব কষ্টে আছি, যে কোনো একটা কাজ দিয়ে দাও দাদা। রমেশ, তোকে সত্যি কথা বলছি, এখন ধারেলি আর কনসুলির মধ্যে কত দূরত্ব। এখানেও সবাই জেনে গেছে রে। তোর সমাজের লোকেরা তো তোকে কাজ দেবে না, কিন্তু ওরা তোকে অন্য জায়গাতেও কাজ করতে দেবে না। হ্যাঁ দাদা, বুঝতে পারছি। আমার কথা শোন রমেশ, গীতা আর বাচ্চাদের নিয়ে অন্য কোথাও চলে যা। জামিবাবু, বাড়ির বাইরে পুলিশ তো সবসময় পাহারা দিচ্ছে, কিন্তু কাজের ব্যাপারে আমরা তো কাউকে জোর করতে পারি না আমাদের কাজ দেওয়ার জন্য। তুমি মন খারাপ করো না। আমি বলছি কি, গোটা পৃথিবীটাই তো আমাদের। চলো না আমরা নতুন শহরে যাই, ওখানে গিয়ে নতুন করে জীবনটা শুরু করি। তার জন্য টাকা চাই মুকেশ, যেটা আমাদের কাছে একদম নেই। এই একটা দুটো পুলিশ কতদিন থাকবে? আর ওরা থাকা সত্ত্বেও না তোমাদের কোনো কাজ হচ্ছে, না গ্রামে আসতে পারছে। একদিন চাল ডালও সব শেষ হয়ে যাবে, আর এই পুলিশের লোক সব চলে যাবে। তখন কি হবে? এখনো সময় আছে তোমাদের কাছে, গীতাকে বের করে দাও। গীতা, আমি হলাম ডক্টর পূজা মাখওয়ানা। আমি তোমার ডেলিভারি করেছি। আমাকে বলা হয়েছে যে বাচ্চা জেলা অধিকারিকের হাতে তুলে দিতে হবে, কিন্তু আমাদের নিয়ম অনুসারে আমার তোমাকে জিজ্ঞাসা করাটা উচিত, তুমি কি বাচ্চাটাকে রাখতে চাও গীতা? খুব খারাপ লাগছে রমেশ এইসব করতে, কিন্তু কিন্তু আমি এই বাচ্চাটার চোখে চোখ রাখতে পারবো না কখনো। আমি যখনই ওকে দেখবো, আমি ওই চারজনকে দেখবো। আমি বুঝতে পারছি গীতা। আমি যদি এই বাচ্চাটার সাথে থাকি তাহলে আমি একে শুধু গালাগালি আর অভিশাপই দেব। সবকিছুর জন্য ওকেই দায়ী করব, ওর জীবন নরক করে তুলব। আমি জানি আমি এত ভালো হতে পারবো না, আমি এত মহান নয়। চিন্তা করো না, সরকার বাচ্চাটাকে ভালো করে দেখভাল করবে, আর আমরাও দেবীমার কাছে প্রার্থনা করব যে বাচ্চাটা যেখানেই থাকুক ভালো থাকুক। আর আমার বিশ্বাস আছে ওই বাচ্চার জীবন ভালো হবে। শুধু এটুকুই প্রার্থনা করব যে ওই বাচ্চাটা কোনোদিন যেন এসব না জানে যে ও কোন অত্যাচারের ফল। গীতা শিশুটির মুখ পর্যন্ত দেখল না। শিশুটিকে চাইল্ড কেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হলো, কিন্তু রমেশ আর গীতার এই দুঃখজনক জীবনের আরো একটি অধ্যায় এখনো বাকি ছিল। গ্রামের বাইরে বার করে দেবে এটাকে, না হলে দেবী মা অভিশাপ দেবে গ্রামকে। আমরা পঞ্চায়েতের সব গ্রামবাসীরা ওই পরিবারকে পুরো বহিষ্কার করে দিয়েছি, কিন্তু ওরা সরকারি সুরক্ষা পেয়ে গেছে। আর এখন তো গীতা সোলাঙ্কি একটা বাচ্চারও জন্ম দিয়েছে। তোদের পুরো গাঁয়ের লোকদের পাপের ঘরা পূর্ণ হয়েছে। এখন দেখবি প্রত্যেকটা বাড়িতে এমন বিপদ আসবে যা জীবনে তোরা দেখিসনি। কিছু করুন মহারাজ, কিছু করুন। প্রায়শ্চিত্ত হতে পারে, কিন্তু তোদের দ্বারা নয়। যে পাপ করেছে তাকেই প্রায়শ্চিত্ত করতে হবে। ওই গীতাকে ডেকে নিয়ে আয়, যা হবে সামনাসামনি দেখবো। কিন্তু করতে কি হবে ওকে? নোংরা হয়ে গেছে ওর শরীর, ওর বুদ্ধি, ওর মন
সেগুলো পরিষ্কার করতে হবে। পুরো গ্রামের সামনে ওকে ক্ষমা চাইতে হবে। শুধু ক্ষমা? না, সবার সামনে গীতার শুদ্ধিকরণ হবে। শুদ্ধিকরণ? ওটা কি করে হবে? সেটা এখনো দেবীমা বলেননি। রাতে খবর আসবে, কাল সকালে বলবো। ওম। রবিবারে বমচা মহারাজ গ্রামে আসছেন, প্রায়শ্চিতের উপায় বলে দেবেন। তাতে দেবী মায়ের রাগও যাবে আর তোদের জীবনের উপর লেগে থাকা গ্রহণও সরে যাবে। আপনার এই মনোহর আর এই ডাক্তার আর এই পুলিশের লোক, ওদের সাথে যদি কথা বলেন না, তাহলে কিন্তু আমরা আর বাঁচাতে পারবো না। রমেশ, 1 নম্বর তো তুই বিনা দেবীর জামাই, তার উপর তুই গ্রামবাসীর মনে রাগ ঢুকিয়ে দিয়েছিস। আবার তুই যদি কোনো রকম চালাকির চেষ্টা করিস, আমি গ্রামবাসীদের রাগটাকে আটকাতে পারবো না। পাপ হয়েছে, তাকে পরিষ্কারও করা যাবে, মেটানো যাবে, তবে ওকে আমার শর্ত মানতে হবে। সব কথা শুনতে হবে ওকে আমার ওই পরীক্ষাতে। কিন্তু আমার গীতা তো কোনো ভুল করেইনি। চুপ কর, অনেক হয়ে গেছে। বোমচা মহারাজকে বহু কষ্ট করে এখানে ডেকে এনেছি, তাও কেন জানিস? বিনা দেবী কাঁদছিল, হাত জোড় করছিল, পায়ে পড়ছিল, সেই জন্য। এখন গীতার জন্য আর তোমাদের পরিবারের জন্য একটাই রাস্তা খোলা আছে। আমাদের সকলের কথা তোমরা শোনো আর সেটা মানো। 7 মাস ধরে ডাকাতদের দলের সঙ্গে জঙ্গলে ছিল, অবৈধ সম্পর্ক হয়েছে, ওদের বাচ্চার মা হয়েছে। ও যা কিছু হয়েছিল সব তো জোর জবরদস্তি হয়েছিল। সে তো ওই পরীক্ষাতেই জানা যাবে। যদি তো স্ত্রীর চরিত্র শুদ্ধ হয়, ওই পরীক্ষার জন্য কোনো দাগ ওর গায়ে পড়বে না। আর যদি ওর মধ্যে নোংরা থাকে সামান্যতম, তাই পরীক্ষাতেই বোঝা যাবে। আমার 2 হাতে জবের বীজ আছে। এই নারীকে বলতে হবে যে আমার কোন হাতে বিজোড় সংখ্যা আছে আর কোন হাতে জোড় সংখ্যা। যদিও সঠিক উত্তর দেয়, তাহলে বুঝবো ও আর নোংরা নয়। আর যদিও না বলতে পারে, তাহলে বুঝতে হবে ওর মধ্যে এখনো নোংরা রয়ে গেছে। এটা অবশ্য শেষ উপায় নয় এই পরীক্ষার। যদি এই জোড় বিজোড় ঠিক করে না বলতে পারে, তাহলে ওকে ওই পাথর মাথার উপর তুলতে হবে। আমি সাধনা করব, দেবী মা আমায় জানাবে, তখনই আমি চোখ খুলব। আর তার মধ্যে যদি ও পাথর না তুলতে পারে, যদি ওটা ওর ভারী লাগে, তাহলে তার মানে হলো ওর চরিত্র হালকা। তারপরে একটাই উপায় বাকি থাকবে, ধন প্রায়শ্চিত্ত। গীতা এবং ওর স্বামীকে পঞ্চায়েতকে ধন উপহার দিয়ে সবার পা ছুঁয়ে ক্ষমা চাইতে হবে। আর ধনরাশি হবে 30,000 টাকা। দেখুন প্রধান বাবু, আমার বউ কোনো ভুল কাজ করেইনি, তো প্রায়শ্চিত্তের কথা আসে কোথা থেকে? রমেশ সোলাঙ্কি, তোর মুখ বন্ধ কর, চুপ কর। তুই দেবী মায়ের কাজে বাধা দিচ্ছিস? হ্যাঁ, আমি বাধা দেব। অনেক দিন ধরে দেখছি, ব্যাস, আমার স্ত্রী অনেক দিন ধরে দুঃখ কষ্ট সহ্য করছে। আরে তোমরা সবাই অন্ধ হয়ে গেছে, অন্ধ। আর আমি বেঁচে থাকতে আমার স্ত্রীকে কখনোই এরকম পরীক্ষার সামনে ফেলে দেব না। খুব বড় গলা বেরিয়েছে তোর দেবী মায়ের সামনে। আজ পর্যন্ত কেউ এত বড় অপমান করেনি দেবী মায়ের। এই দেবীমা শুধু তোমার একার নয়, এই গ্রামের নয়, এই দেবীমা আমাদেরও, আমার বাচ্চাদের, আমার স্ত্রীর। একটা কথা কান খুলে শুনে রাখুন, আমার স্ত্রীর আর কোনো কষ্ট আমি সহ্য করব না। আরে আপনাদের যা করার করে নিন। ব্যাস ব্যাস, সবাই শুনে নাও। যদি এই মেয়ে এই গ্রামে থাকে, শুদ্ধিকরণ ছাড়া ওর চরিত্রের ময়লা বিষ হয়ে গ্রামকে শেষ করবে। সেই দোষ শুধু ওই নারীর আর ওর নাস্তিক স্বামীর। মহারাজ, বিনা, পুরুষোত্তম, তোমরা সবাই কান খুলে শোনো। 2 দিনের সময় দিচ্ছে এই পঞ্চায়েত, 2 দিনের। 2 দিন পরে এই পঞ্চায়েত এই সময় এই জায়গায় মহারাজের সাথে দেখা করবে। তার মধ্যে তোমরা সিদ্ধান্ত নাও, এই গীতা চরিত্র পরীক্ষা দেবে নাকি এই গ্রাম থেকে বেরিয়ে যাবে। এইসব কথা বলে কোনো সময় নষ্ট করার দরকার নেই। গীতাকে চরিত্রের পরীক্ষা দিতেই হবে। আর যদি এই পরীক্ষায় বিফল হয়, তাহলে খুব কঠোর শাস্তি পেতে হবে। আর যার জন্য শুধু তুমিই দায়ী থাকবে, তুমি। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করে ফেলেছো বাবা। গায়ের লোক আমাদের বার করে দিতে চাইছে। আমরা ওনাদের বুঝিয়েছি, তাই ওনারা আমাদের প্রতি একটু দয়া দেখিয়ে একটা রাস্তা বার করেছেন। আরে কি রাস্তার কথা বলছেন বাবা?
গীতার চরিত্র নিয়ে আপনার কোনো সন্দেহ আছে? গীতা চরিত্রটা খুবই পবিত্র, তাই না? ও কোনো দোষ করেনি, তাই না? ওকে দিতে দাও চরিত্রের পরীক্ষা, তাহলে ও চরিত্রটা সবার সামনে প্রমাণ হয়ে যাবে। তোমাদের এই ব্যাপারে কোনো ধারণা নেই গ্রামের মানুষের আমাদের প্রতি কতটা ঘৃণা রয়েছে। গুলি মেরেছে আপনার গ্রাম আর গ্রামের সম্মান। আমার স্ত্রী গীতা যা সহ্য করে এসেছে, তারপরেও কেউ যদি আমার স্ত্রীকে ঘৃণা করে তাহলে সে কোনো মানুষ নয়, অন্য কিছু। হ্যাঁ, দেবীমা কোনো মানুষ নয়। আরে দেবী মায়ের প্রকোপ থেকে কিভাবে বাঁচবে সেটা ভাবতে পারো? আরে বাবা, দেবী মাকে আমিও বিশ্বাস করি, কিন্তু তার মানে এই নয় যে তোমার কিচ্ছু যায় আসে না, তাই না? গ্রামের লোক আমাদের ঘৃণা করে করুক। দেখো, আমাদের কাছে একটাই পথ আছে, যে গীতাকে চরিত্র পরীক্ষার জন্য হ্যাঁ বলতে হবে। আর যদি আমরা না বলি তাহলে কিন্তু কপালে খুব দুঃখ আছে। তারপর যা কিছু ঝামেলা হবে, যা কিছু হবে, তার পেছনে শুধু তোমাদের ভুল চিন্তা ভাবনা আর মিথ্যা জেদই দায়ী হবে। যে মানুষগুলো অপহরণ, ধর্ষণ, প্রেগন্যান্সি আর সরকারি অকর্মণ্যতার ভার কাঁধে তুলে নিয়েছিল, তাদের নিজেদের ক্ষতে মলম লাগানোর সময়ও দেওয়া হলো না। উল্টো তাদের আরো যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হলো। মরিও না, আমি আর সইতে পারছি না, এর থেকে মরাই ভালো। আমি কথা দিচ্ছি গীতা, আজকের পর আর দুঃখ নয়। ওই যে সাধু বাবা, 1 নম্বরের ভণ্ড। ও আর গ্রামের কিছু উস্কানি দেওয়া লোক সবাই মিলে আছে। আমার তো মনে হয় সবাই ভয় পেয়ে ওনার কথায় বিশ্বাস করে, আর যে মানে না সে দেবীমার প্রকোপের। সেটাই তো। আমি আমার গীতাকে খুব ভালোবাসি, ওকে আমি আর কষ্ট সইতে দিতে পারি না। জানি না এই গ্রামের লোকেরা কবে ভয় আর কুসংস্কারের হাত থেকে বেরোবে। যার যখন ইচ্ছা হবে সে বেরোবে, আর যার ইচ্ছা হবে না সে বেরোবে না। আমি ঠিক করে নিয়েছি, আমি আমার বাচ্চা আর গীতার সাথে এই গ্রাম ছেড়ে দেব। না খেতে পেয়ে মরে যাব, কিন্তু আমাদের জীবন নতুন করে শুরু করব। তুমি যেতে চাইছো, অবশ্যই চলে যেও, কিন্তু এইভাবে পালিয়ে যেও না। আর এখনো পর্যন্ত তুমি খুব ভালো লড়াই করছো, ব্যাস এটাই শেষ একটা ধাপ। কিন্তু আমরা করবোটা কি মনোহর দাদা? পঞ্চায়েত বসতে দাও, ওই সাধু বাবাকে ডাকবে, আর আমরাও সেখানে যাব গীতা দেবীকে নিয়ে। কি ঠিক করলো রমেশ আর গীতা? বিনা, পুরুষোত্তম, তোমাদের মেয়ে গীতা সোলাঙ্কি চরিত্র পরীক্ষা দেওয়ার জন্য তৈরি আছে? আমি আর আমার স্ত্রী গীতা ঠিক করে নিয়েছি, গীতা কোনো চরিত্রের পরীক্ষা দেবে না। এই বামচা বাবা ভণ্ড সাধু কোন লোকই আমাদের বহিষ্কার বা আমাদের পরিবারকে গ্রাম থেকে বের করে দেওয়ার আদেশ দিতে পারে না। এটা পুরোপুরি বেআইনি, আর আমরা, আমাদের পরিবার এখানেই থাকবে। শুনে রাখো সবাই, এই গ্রামেই। আর আমিও আমার জামাই আর আমার মেয়ের সঙ্গে আছি। এই সব কাজকর্ম এই মনোহরের। মনোহর, শুনে রাখ, এই পঞ্চায়েত হলো সরকারের একটা অঙ্গ। এটা কোনো জাতা ব্যাপার নয় যে যে কেউ আসবে আর একটা ছাপ্পা লাগিয়ে দেবে। পঞ্চায়েত গ্রামের ভালোর জন্য কাজ করে। সেটা তো আমরাও করি, কিন্তু আপনি এই ভণ্ড আর গ্রামের কিছু মানুষ একসাথে একটা দল বেঁধেছেন, যারা দেবী মায়ের নাম নিয়ে লোকেদেরকে লুট করছে। দেবী মায়ের নাম নিজের অপবিত্র মুখে আনবি না। এই লোকটা এতক্ষণ ধরে দেবী মায়ের নামে আজে বাজে বকছে, আমার মাথায় ঢুকছে না। গ্রামবাসী কি চুরি পড়ে আছে যে এতক্ষণ ধরে সহ্য করছে ওকে?
আরে সহ্য তো এতক্ষণ তোমাকে গ্রামের লোকেরা করছিল বমচা, এবার এই ক্যামেরাগুলোর সামনে বলো কি তোমার ফরমান, কি তোমার শুদ্ধিকরণ করার পদ্ধতি, তাও এরকম একজন নির্দোষ মহিলার শুদ্ধিকরণ যার সাথে এত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। রিপোর্টার্স, এটাই হলো আপনাদের সাবজেক্ট, এবার এরাই দেবে আপনাদের বাইটস। আরে বমচা প্রধান, কি হলো কিছু বলুন, সারা দুনিয়া শোনা উচিত যে কিভাবে আপনারা গ্রামের লোকেদের ভয় দেখান একজন শোষিত পীড়িত মহিলাকে বহিষ্কার করার জন্য, আর কিভাবে তুমি পুরো গ্রামকে বোকা বানাও নিজের ভণ্ড পরীক্ষার নাম দিয়ে, দেবী মায়ের অভিশাপ দিয়ে। প্রধান বাবু কিছু বলুন, চলুন চলুন শুরু করুন। আর তাছাড়া এই প্রধান আর মহারাজ তো কিছুই বলছেন না। তাহলে এখন রমেশ বাবু আপনি কি আমাকে বলবেন এরা আপনার স্ত্রীর সঙ্গে কি করতে চেয়েছিল? রমেশ, গীতা, মীনা দেবী, আমার মনে হয় না এরা আবার আপনাদের কিছু বলবে। আর এই বমচা গ্রামে কোনোদিনও পাও রাখবে। এই বমচা মহারাজ কদিন গ্রামের বাইরে থাকবে? আপনার যত কথা শোনানোর হয় শোনান পুরুষোত্তম কাকা, কিন্তু আজ আমরা যেটা করেছি তাতে করে আপনার মেয়ে অনেক কষ্ট থেকে মুক্তি পেয়েছে। কতদিন সহ্য করব? কতদিন? এই টিভির লোক দেখে যে নাটকটা আপনি করলেন না, ঠিক আছে, কিন্তু গায়ের লোকের মনোভাব আপনি কোনোদিন বুঝতে পারবেন না। গ্রামবাসীর মনোভাব আমাকে বুঝতে হবে না, ভুলভাল মনোভাব। আমি তো একটা নতুন মনোভাবকে জন্ম নিতে দেখতে চাই, এমন একটা মনোভাব যেখানে কোনো গীতাকে আর কোনোদিন এত জঘন্য আর অপমানজনক পরীক্ষা দিতে না হয়, এমন একটা মনোভাব যেখানে গ্রামের পঞ্চায়েতের রক্ষক গ্রামের ভক্ষক না হয়, এমন একটা মনোভাব যেখানে বমচার মতো একজন পাষণ্ড ভণ্ড ক্রিমিনাল এসে গ্রামবাসীদের মাথায় চড়ে না বসে, তাদের ভয় না দেখায়। আপনার কি মনে হয় গীতা দেবী যদি এই পাষণ্ডের পরীক্ষায় পাশ করে যেত তাহলে কি ওরা এনাকে ছেড়ে দিত? মোটেই না। এরা তখন অন্য রাস্তা দেখতো, নতুন নতুন উপায় খুঁজে বার করতো আপনার থেকে পয়সা বের করার, আর ওরা এটা ততক্ষণ করতো যতক্ষণ না আপনি পুরোপুরি বরবাদ হয়ে যান। কাকা, এরা আপনার পরিবারের গ্রামের লোকেদের সামনে উদাহরণ দাঁড় করাতে চেয়েছিল যাতে গ্রামবাসীদের মনে ভয়ের সৃষ্টি হয়, আর এই ভয়টাই হলো ওদের অস্ত্র। আরে অন্তত আপনার মেয়ের কাছ থেকে তো কিছু শিখুন। নরকে ছিলেন উনি, নরকে, আর আপনি যতটা ভয় এই গ্রামবাসীদের এই পঞ্চায়েতদের পাচ্ছিলেন তার থেকেও 100 গুণ বেশি ভয় উনি ওই ডাকাতদের পাচ্ছিলেন। কিন্তু তাও ওনাকে দেখুন, কতটা মনের জোর থাকলে সেই ভয়টাকে উনি সরাতে পারেন, কতটা সাহস থাকলে ওই জানোয়ারদের হাত থেকে নিজেকে এইভাবে পালিয়ে নিয়ে আসা যায়। আর এনাকে দেখুন, এই রমেশকে, ইনি স্ত্রীর প্রতি প্রেম এবং কর্তব্যের একটা নতুন ইতিহাস তৈরি করেছেন। আর আপনার স্ত্রী বীণা দেবীও তো মায়ের ভূমিকা সুন্দরভাবে পালন করেছেন, আর মুকেশ ভাইয়ের। তাহলে কাকা আপনি কেন এটা করতে পারছেন না? একটু শক্ত হন, একটু বুঝুন, কেন ভয় পাচ্ছেন আপনি এই বমচার মতো ভণ্ডকে আর অকর্ম পঞ্চায়েতকে? চরিত্র সেটাই হয় যেটা ইতিহাসে নতুন অধ্যায়ের সৃষ্টি করে, যে অন্যায়ের বিরুদ্ধে লড়ে, যে আর তোকে আশ্রয় দেয়। এই রকম চরিত্রবান লোকেরাই সবার ভালোবাসা এবং আশীর্বাদ পায়, যা কোনো দেবদেবীর আশীর্বাদের থেকে বিন্দুমাত্র কম নয়। রমেশ আর গীতা ধীরে ধীরে নিজেদের জীবনকে সামলে সেই দুঃখকে ভোলার চেষ্টা করে চলেছে। তারা এখনো গ্রামে সেই বাড়িতেই থাকে, কিন্তু সবসময় মনে একটা ভয় কাজ করে যে পঞ্চায়েত প্রধান আর বামচার বিরোধিতা করার ফলে উল্টো প্রতিক্রিয়া হিসেবে গ্রামবাসীরা তাদের এবং তাদের সন্তানদের কোনো ক্ষতি না করে। গীতার সঙ্গে যা ঘটেছে তা দুঃখজনক এবং নিন্দনীয়। কি না সহ্য করতে হয়েছে এই মহিলাকে ডাকাতদের হাতে, কিন্তু সমাজে ফিরে আসার পর তার সাথে যেরকম অন্যায় হলো সেটা এই প্রশ্ন নিশ্চয়ই তুলে ধরে যে শেষ পর্যন্ত সমাজে কে ভালো আর কে খারাপ। আসল অপরাধী কি শুধু ডাকাতরাই, নাকি সমাজের মধ্যযুগীয় চিন্তা ভাবনা? পঞ্চায়েত প্রধান পঙ্কজ সিসোদিয়া, যার বাড়িতে গীতাকে বন্দী করে রাখা হয়েছিল, সে কোর্টে অ্যান্টিসিপেটরি বেলের অ্যাপ্লাই করেছিল, আর সে বেলও পেয়ে গেছে। সেই মুহূর্তে মুক্ত রয়েছে আর নিজের স্বাভাবিক জীবনযাপন করছে। গীতা যে শিশুটির জন্ম দিয়েছিল তার ডিএনএ টেস্ট করা হলো। রিপোর্ট থেকে জানা গেল যে শিশুটি সাবির জালালের। শিশুটির দেখাশোনা এখন স্টেট গভর্নমেন্ট করছে। এরকম অনেক কেস আছে যেগুলো লোকাল মিডিয়া কভারেজের থেকে এগোতেই পারে না।
আর ন্যাশনাল মিডিয়াতে হয়তো কদাচিৎ দেখা যায়। অন্যদিকে এরকমও একটা ভারতবর্ষ আছে যেখানে সবকিছু থেমে আছে, যেখানে উন্নতির আলো এখনো পৌঁছয়নি, আর সেটা হলো গীতা আর রমেশের ভারত। যাদের কাছে ভালো সময় আর খারাপ সময় লোভী পঞ্চায়েত প্রধান আর ভণ্ড পাপী সাধুরা তৈরি করে, যারা অজ্ঞানতা, দারিদ্র্য আর ঈশ্বরের প্রতি ভয়কে অত্যাচার আর শোষণের হাতিয়ার বানায়। ততক্ষণ নিজের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনকে, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।